হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সায়েন্স গামা। আজকে আমরা পড়ব মাত্রা বিশ্লেষণ সম্পর্কে। তাহলে মাত্রা বিশ্লেষণ কি না, প্রাথমিক রাশিগুলির উপর অন্য কোনো ভৌত রাশির নির্ভরতা অনুসন্ধান করার নামই হচ্ছে মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ করে আমরা কি কি সুবিধা পাবো না, মাত্রা বিশ্লেষণ করে আমরা সাধারণত তিনটে কাজ করতে পারি। এক নম্বর কি না, কোনো একটা ধরো ভৌত রাশির একটা একক পদ্ধতিতে তার মান আমরা জানি, সেটা থেকে আমরা একটা অন্য একক পদ্ধতিতে মান নির্ণয় করতে পারবো। ধরো কোনো একটা কাজের একক আমরা এসআই কি বলি, জুল বলি, সেটাকে ধরো সিজিএস এ কি হয়, আর্গ হয়, সিজিএস এ হয় আর্গ। এখানে জুল থেকে আর্গ, তাহলে 1 জুল সমান কত আর্গ, এটা আমরা কি মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে পারবো। তাহলে একটি একক পদ্ধতি থেকে কি করছি, আমরা অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর করতে পারছি। অর্থাৎ একটি একক পদ্ধতিতে আমরা যদি তার মানটা জানি, অন্য একটা একক পদ্ধতিতে তার মান কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। 2 নম্বর কি, ধরো কোনো একটা সমীকরণটা নির্ভুল কিনা সেটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে পারবো। অর্থাৎ 2 নম্বরে বলছি নির্ভুলতা। তারপর 3 নম্বরে কি বলছি না, বিভিন্ন ভৌত রাশি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবো। এবার দেখো প্রত্যেকটাকে আমি উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, দিয়ে অ্যানালাইসিস করব, তোমরা ইজিলি বুঝতে পারবে। আমরা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করি, ধরো A প্লাস বি, এখান থেকে হচ্ছিল কি, ধরো সি প্লাস ডি, তখন আমাদের উভয় সাইডে ব্যালেন্স করে সমান করতে হয়। সেরকম মাত্রা বিশ্লেষণেও যখন কোনো একটা সমীকরণ লিখছি, সমীকরণের সমান চিহ্নের দুদিকে আমাদের মাত্রা বিশ্লেষণ করে সমান করতে হয়। তাহলে যখন আমরা কোনো মাত্রা বিশ্লেষণ করি কোনো একটা সমীকরণের, তখন সেই সমীকরণটার দুদিকেরই আমাদের মাত্রাটা অভিন্ন হতে হবে। একে আমরা বলি সমমাত্রিক নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। এবার দেখো কয়েকটা সমীকরণ আছে যাদের আমরা মাত্রা বিশ্লেষণ করে কিছু নির্ণয় করতে পারবো না। যেমন ধরো আমি সাপোজ বলছি, একটা সমীকরণ দেওয়া আছে যে x সমান y প্লাস জেড। ওয়াইটা ধরো বোঝাচ্ছে যে ভর, আর যেটা ধরো বোঝাচ্ছে যে ধরো আয়তন। তাহলে এখান থেকে কি আমরা এটা করতে পারবো? এটা কি করে এটাকে যোগ করব? এখানে ভরের সঙ্গে এখানে আয়তনের যোগ করা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে এই ধরনের রাশিমালাকে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে অ্যানালাইসিস করতে পারবো না। 2 নম্বর কি আমরা বলতে পারি না, ধরো একটা সমীকরণ দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এভাবে আছে। ধরো এটা কি আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে পারবো, নির্ণয় করতে? না, পারবো না। এটা সাপোজ ধরো y সমান ছিল, কেন পারবো না? কারণ এখানে কি দেখো আছে, ধরো x এর মান আমরা সাপোজ ধরছি যে x এর মান হচ্ছে mlt, এটা সাপোজ আমরা ধরলাম। তাহলে এখানে যদি mlt হয়, এখানে তাহলে কত পাবো? প্লাস m স্কোয়ার l স্কোয়ার t স্কোয়ার প্লাস m কিউব l কিউব t কিউব, কারণ এখানে কিউব আছে জন্য কিউব হলো। তাহলে এখান থেকে কি এগুলো যোগ করা যায়? mlt এর সঙ্গে এটা স্কোয়ার টার্ম আছে, এটা কিউব টার্ম আছে, আমরা কি করে যোগ করব? আবার এখানে এটা 1 আছে, এটাকে কিভাবে যোগ করব? তার মানে এখানে x টাকে মাত্রাহীন হতে হবে। x এর যদি না মাত্রা থাকে কোনো, তাহলে কিন্তু আমরা এটাকে যোগ করতে পারি। ধরো x এর মাত্রা কোনো নেই মানে কি, মাত্রাহীন মানে তার মানটা 1 হয়, তখন আমরা ইজিলি করতে পারবো 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 কিউব, তখন আমরা এটা যোগ করতে পারবো। এবার তাহলে আমরা আলোচনা করব কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে কিভাবে আমরা রূপান্তর করব। এক্ষেত্রে ধরো আমরা একটি একক পদ্ধতিতে মান আমরা ধরো সিজিএস, আর একটা হচ্ছে নিচ্ছি আমরা এসআই। সিজিএস থেকে এসআই, ধরো হয় সিজিএসটা জানি এসআইটা বের করব, কিংবা এসআইটা জানি সিজিএসটা করব, এটা থেকে এটাতে চেঞ্জ করছি। তাহলে ধরো কোনো একটা ভৌত রাশির মান এসআই পদ্ধতিতে, ধরো কার্যের মাত্রা, এই মানটা নির্ণয় করার জন্য আমাদের আগে মাত্রাটা অবশ্যই জানতে হবে। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কার্যকে নিয়ে, তাহলে কার্যের মাত্রা আমাদের জানতে হবে কত, তাহলে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2 বল ইন্টু সরণ। এই ক্ষেত্রে আমরা দেখো কার্যের মানটা আমরা কি নির্ণয় করছি, মান। তাহলে এখানে মানটা
এসআই পদ্ধতিতে আমরা ধরেছি মান সমান ছিল n1, এবার আমরা কি বসাবো সেটা ইনটু mlt, এই তিনটে আমাদের দরকার, m1 l1 t1। এবারে কি ছিল কার্যের ক্ষেত্রে m টা m ছিল, l টা স্কয়ার ছিল, তাহলে l1 স্কয়ার, t টা কত ছিল -2, তাহলে t1 টু দি পাওয়ার -2। সেটা সমান আমরা কি লিখবো, সিজিএস এ করছি, সেটা সমান কি লিখবো না সিজিএস এর মানটা হবে তখন আমরা ধরে নিচ্ছি n2, তাহলে n2 হলে এখান থেকে আমরা কি পাবো n2, তাহলে এটা আমরা বলবো m2 l2 স্কয়ার, আর এটা বলবো t টু দি পাওয়ার -2। এবার আমরা নির্ণয় করছি সিজিএস এর মানটা কত হবে, অর্থাৎ n2 টা নির্ণয় করছি, তাহলে n2 সমান তাহলে কত পাচ্ছি না n1 ইনটু m1 বাই m2 ইনটু l1 বাই l2 তার স্কয়ার, l1 বাই l2 তার স্কয়ার, ইনটু কি পাচ্ছি t1 বাই t2 বাই t2 টু দি পাওয়ার ছিল -2। এবার এখানে আমরা মানগুলো পুট করব। আমরা এসআই পদ্ধতিতে কার্যের একক কি জানি জুল, আর সিজিএস এ কি হয় আর্গ, অর্থাৎ আমরা এসআই এ ধরো 1 জুল, এটা সমান কত আর্গ সেটা আমরা নির্ণয় করছি। তাহলে n1 টা এসআই নিয়েছিলাম, তাহলে এর মান কত ছিল 1 ইনটু m1 m2, এটা কি ভর, m1 টা এসআই পদ্ধতিতে ভর, সেটাকে কত বলবো 1 কেজি, ডিভাইডেড বাই m2 টা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ভর, সিজিএস পদ্ধতিতে আমরা ভরটা কি বলি 1 গ্রাম, 1 জি ইনটু l1, এসআই পদ্ধতিতে l1 টা কত না 1 মিটার, তাহলে 1 মিটার ডিভাইডেড বাই l2 টা কত বলবো 1 সেন্টিমিটার, সেটার স্কয়ার, ইনটু t1 মানে এটা আমরা কি জানি সেকেন্ড, আর সিজিএস ও সেকেন্ড, এসআই সিজিএস টাইম সবসময় সেকেন্ডই থাকে, তার টু দি পাওয়ার -2, তার মানে এটা আমাদের কোনো দরকার নেই, কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা আমাদের দরকার নেই। এবার দেখো এখানে তাহলে কত পাচ্ছি সমান 1 কেজি, 1 কেজি মানে কত গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, ডিভাইডেড বাই 1 গ্রাম, ইনটু এখানে কত পাচ্ছি 1 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, এটা কি স্কয়ার, এটা তো কেটে গেছে বললাম, তাহলে কি পাচ্ছি এখান থেকে গ্রাম গ্রাম কেটে গেল, এখানে সেমি সেমি কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি আলটিমেট 1000 ইনটু গ্রামটা তো কেটে গেছে, আর এখানে কত সেমি সেমি কাটলে 100 স্কয়ার করলে কত হয় 3 4, 4টা শূন্য, তার মানে কত পাচ্ছি এটা 1 2 3 আর 4 3 7, মানে 10 টু দি পাওয়ার 7, তাহলে n2 এর মান আমরা পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 7। এবার আমরা তো জানি সিজিএস পদ্ধতিতে হচ্ছে এককটা আর্গ, তার মানে আমরা এখান থেকে ওই জন্য বলতে পারবো কি 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। এখানে আমরা কি করলাম না জুল থেকে আর্গে রূপান্তর করলাম, অর্থাৎ রূপান্তর করার জন্য যে একটা গুণক ব্যবহার হয়েছে এটাকে আমরা বলি রূপান্তর গুণক, সেটা কত না 10 টু দি পাওয়ার 7 আর্গ ডিভাইডেড বাই 1 জুল, এটা হচ্ছে রূপান্তর গুণক। এরপর আমরা পড়ব কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। সমমাত্রিক নীতির সাহায্যে কোন সমীকরণের দুদিকের মাত্রা বিশ্লেষণ করে যদি দেখি যে দুদিকের মাত্রায় সমান আছে, তাহলে আমরা সেটা নির্ভুল বলে প্রমাণ করতে পারবো। তোমরা ক্লাস 9-এ একমাত্রিক গতি অধ্যায়ে কি পড়েছিলে, ধরো একটা সমীকরণ লিখছি যে a সমান ut প্লাস হাফ a t স্কয়ার, ক্লাস 9-এ পড়েছিলে, এটা তোমাদের পরের চ্যাপ্টারে আছে ক্লাস 11-ও একমাত্রিক গতি, তোমাদের তখন আমরা পড়াবো। তাহলে এই ধরো আমরা এই সমীকরণটাকে নির্ভুল কিনা পরীক্ষা করছি, যেখানে এসটা কি ছিল, এসটা ছিল একটা সরণ, ইউটা কি ছিল প্রাথমিক বেগ, টিটা কি ছিল সময়, আর এটা কি ছিল ত্বরণ ছিল, আর টিটা ছিল সময়। তাহলে এখানে এবার দেখবো যে দুদিকের মাত্রাটা দেখছি, তাহলে ডাইমেনশন অফ এস
সমান এটা আমরা কত পাচ্ছি, সরণ মানে কি, এটা লেন্থ বোঝাচ্ছে, তার মানে এল। তারপরে এখানে কি আছে, ইউ আর টি, তাহলে ডাইমেনশন অফ ইউটি, এটা আমরা কত পাচ্ছি, ইউ মানে কি এল বাই টি, তার মানে এল টি ইনভার্স, এল টি ইনভার্স ইনটু আবার টি আছে মানে আবার টি গুণ হলো, সমান আমরা কি পাচ্ছি না, টি টি কেটে যাচ্ছে, তাহলে এল। তারপরে কি আছে, হাফ এ টি স্কোয়ার, তাহলে ডাইমেনশন অফ হাফ এ টি স্কোয়ার সমান কত পাবো, হাফ, হাফ তো একটা কনস্ট্যান্ট, এর ডাইমেনশন হয় না, তাহলে এ, এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে কি বেগ বাই সময়, অর্থাৎ এল টি ইনভার্স বাই টি মানে এল টি টু দি পাওয়ার -2 ইনটু আবার কি আছে না টি স্কোয়ার, সমানটা দেখো কেটে যাচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এল, কেবলমাত্র এলটা পাচ্ছি, তাহলে এখানেও পাচ্ছি এল। তাহলে দেখো আমাদের এটা এক্সাক্ট সমীকরণ ছিল, এখানে কি ছিল, যখন ডাইমেনশনাল অ্যানালিসিস করছি এটাও এল পেলাম, এটাও এল পেলাম, এটাও এল পেলাম, তাহলে দেখো বাম সাইড এবং ডান সাইড বোথ এল। এবার তোমরা কিন্তু অনেকে বলবে এটা এল প্লাস এল 2l হচ্ছে, এরকম ব্যাপারটা না, এখানে এল হয়েছে, এখানে কোনটা কি এল স্কোয়ার হয়ে গেছে বা এল কিউব হয়ে গেছে, বা কোন টার্মটার সঙ্গে কি এম টার্ম বা টি টার্ম যোগ আছে, নেই, এদিকেও এল আছে এদিকেও এল আছে, এটাই আমরা এখানে দেখব, অর্থাৎ এখানে দেখলাম যে সমীকরণটা আমাদের সঠিক আছে। এরপর আসছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়। ধরো কোনো একটা ঘটনা ঘটছে, ঘটনাটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা যদি আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা একটা সমীকরণ নির্ণয় করতে পারবো। কিভাবে করব, ধরো আমরা একটা সাধারণ দোলক বা একটা সরল দোলক বলছি, সিম্পল পেন্ডুলাম, সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে কি হয় না, এখানে একটা কোনো জায়গায় সেটা ফিক্সড থাকে, ডিজিট কোনো একটা মাধ্যমে দিয়ে কি হয়, এভাবে একটা ভরকে ঝোলানো থাকে, এবার কি হয় পেন্ডুলামটা এভাবে দুলে, তাহলে ধরো এখান থেকে এভাবে হলো, আবার এখানে গেল, এখানে ছেড়ে দিলে এখান থেকে এখানে যাবে, আবার ঘুরে এখানে আসবে। তাহলে এই দোলকটা যে দুলছে, এই দোলকটা দুলছে মানে কি, এই দোলনকাল টি, টি মানে কি পর্যায়কাল বা দোলনকাল, সেটা কি এখান থেকে পেন্ডুলামটা যদি ছেড়ে দিই, এখান থেকে একবার এখানে গেল, আবার এখান থেকে এখানে ফিরে আসলো, এটাকে বলছি আমরা দোলনকাল টি। তাহলে এই টিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, এই টিটা নির্ভর করছে এখানে একটা যে ভর ঝুলানো আছে এর উপর, এটা আমরা ধরছি যে এর উপর নির্ভর করছে, যেটা কারণ ঘটনাটা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, এমটা এখানে দেখতে পাচ্ছি, এর একটা ভর আছে। এবার সমীকরণটা ক্যালকুলেট করার পর আমরা দেখবো কোনটা নির্ভর করছে না করেনি, সেটা তখন আলাদা ব্যাপার। এখন আমরা এমনি সাধারণ চোখে যেটা দেখতে পাচ্ছি যে কিসের কিসের উপর নির্ভর করছে না, এর একটা ভর আছে, এম এর উপর নির্ভর করছে, তাহলে এম লিখলাম। এর একটা কি দৈর্ঘ্য আছে, এইটা যদি আরো বড় হয় তার ক্ষেত্রে ধরুন অন্যরকম হতে পারে, হ্যাঁ, তাহলে কি এল এর উপর নির্ভর করছে, এল লিখলাম। আর কি না, কোন একটা ভরকে কি অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে টানবে, অর্থাৎ জি। তাহলে এই তিনটে জিনিসের উপর এর পর্যায়কালটা নির্ভর করছে। তাহলে আমরা এই সমানুপাতিক তুলতে গেলে আমরা কি করি, এটা কনস্ট্যান্ট গুণ করে দিই। এবার দেখো এখানে আমরা এম এল জি এগুলা ধরলাম, হ্যাঁ, এম এর সঙ্গে সরল অনুপাতে, ব্যস্ত অনুপাতে, হ্যাঁ, বা এর কত পাওয়ারের সঙ্গে পরিবর্তনশীল আমরা জানি না, সেই জন্য এখানে আবার কি ধরে নিলাম এক্স, এটা ধরছি ওয়াই, এটা ধরছি জেড। এবার সমানুপাতিকটা তুললে কি করব না, একটা কে গুণ হবে কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। এবার আমরা দুদিকে মাত্রা বিশ্লেষণ করব, দিয়ে এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করলে কিভাবে এম এল এবং জি টি এর উপর নির্ভর করছে সেটা আমরা বলতে পারবো। তাহলে চলো টি এর মাত্রা এখানে কি লিখলাম, এম 0 এল 0 ই টু দি পাওয়ার 1 সমান কি লিখলাম, কে এর মান সবসময় এইসব অ্যানালিসিস করতে গেলে আমরা এখানে কেটাকে 1 বসিয়ে নেব, কারণ কনস্ট্যান্টের মান এখান থেকে বের করা সম্ভব নয়, সেজন্য কে এর মানটা 1 করে নিচ্ছি, 1 ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এম বলতে কি এমটা হচ্ছে ভর, তার মানে এম টু দি পাওয়ার এক্স, এলটা কি লেন্থ, এল টু দি পাওয়ার ওয়াই, জিটা কি, জিটা হচ্ছে
অভিকর্ষজ ত্বরণ, এমনি ত্বরণের যা মাত্রা অভিকর্ষজ ত্বরণের মাত্রা একই। ত্বরণের মাত্রা কি ছিল? এল টি টু দি পাওয়ার -2, তাহলে এল টি টু দি পাওয়ার -2, সেটার টু দি পাওয়ার কি ছিল? জেড। তাহলে এটা আমরা সমান করব, ফার্স্ট কত আছে? এম, তাহলে এম টু দি পাওয়ার এক্স আর কিছু নেই, ইন্টু এল, এল টু দি পাওয়ার ওয়াই, আর এটা আসছে দেখো এল টু দি পাওয়ার জেড প্লাস জেড, ইন্টু টি টু দি পাওয়ার কত পাচ্ছি? টু দি পাওয়ার -2z, এদিকে কোনো টি নেই, তাহলে -2z। এটা এখানে লিখে দিলাম m0 l0 t1। এবার দেখো দুটো সাইড কম্পেয়ার করব। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? m এর মাথায় x আছে এটা, তাহলে এখান থেকে কি এই দুটো কম্পেয়ার করলে কি পাচ্ছি? x সমান 0, কি পেলাম? x সমান 0, অর্থাৎ এর ভরের উপর নির্ভর করছে না। পেন্ডুলামের ভরটা যদি এত বড় হয় বা এটুকু হয়, এর দোলনকাল ভরের উপর নির্ভর করবে না, যেহেতু আমরা দেখতে পেলাম যে m টু দি পাওয়ার 0 মানে কত? 1, তার মানে নির্ভর করছে না এর উপর। আচ্ছা, তারপর এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখো দুটো আছে, তাহলে এটা থেকে করব, সুবিধা হবে আমাদের, -2z আর এটা, তাহলে -2z সমান 1 লিখছি, -2z সমান 1। তাহলে এখান থেকে আমরা z এর মান পেয়ে যাব, তাহলে z সমান -1/2। তারপর কি আছে? y প্লাস z, y প্লাস z সমান কত দেখতে পাচ্ছি? l এর মাথা কত আছে? 0, তাহলে y প্লাস z সমান 0। তাহলে এখান থেকে আমরা y এর মান পাবো, তাহলে y সমান -z সমান z এর মান -1/2, তাহলে মাইনাসে মাইনাসে কত হলো? +1/2। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম এবং z এর মানও পেয়ে গেছি। এবার জাস্ট মানগুলো পুট করব। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম? t সমান k m টু দি পাওয়ার x, m এর মান তো x এর মান 0, তার মানে m টা 1 হয়ে গেছে, এটা লিখছি না। তারপর কত আছে? l টু দি পাওয়ার y, y এর মান কত পেয়েছি? y এর মান পেয়েছি 1/2, তাহলে l টু দি পাওয়ার 1/2। তারপর কি আছে? g টু দি পাওয়ার z, z এর মান কত পেয়েছি? z এর মান -1/2, তাহলে g টু দি পাওয়ার -1/2। আমরা কি জানি? ধরো √2 মানে কত? 2 টু দি পাওয়ার 1/2, 1/√2, এটাকে কি লিখতে পারি? সমান 2 টু দি পাওয়ার -1/2। তাহলে এটাকে আমরা কি লিখবো? সমান k √l/g। তাহলে t সমান আমরা পেলাম k √l/g। এখান থেকে কিন্তু এই k, এই কনস্ট্যান্টের মান নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু অ্যাকচুয়ালি k এর মানটা হয় 2π। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পেলাম? যে পেন্ডুলামের পর্যায়কালটা নির্ভর করে, টিটা কিসের সঙ্গে নির্ভর করে? না, √l এর সাথে নির্ভর করে, আর কিসের সাথে নির্ভর করে? 1/√g, এই দুটো টার্মের সাথে। এবার আমরা করব টান তার। টান তার অর্থাৎ স্ট্রেচ স্ট্রিং। ধরো একটা টান তার কি হতো? গিটার, হ্যাঁ, বা এই ধরনের বাদ্যযন্ত্রগুলোতে তারগুলো কি করা হয়? টান করে রাখা হয়। তাহলে এভাবে টান আছে তারটা, এইটা হচ্ছে তার। তাহলে যখন আমরা গিটারটা বাজাই, তার একটা দ্রুতি হয়, তারটা কম্পন হয়, মানে কি এটা সঞ্চালন হচ্ছে, মানে দ্রুতিও একটা হচ্ছে। এই দ্রুতিটা কিসের উপর নির্ভর করছে, এটা আমরা বের করব। এই দ্রুতিটা কিসের উপর নির্ভর করছে? এই দ্রুতিটা নির্ভর করে তারটা কতটা টান করা আছে। যদি খুব টান থাকে তার একটা অন্যরকম আওয়াজ পায়, একটু লুজ থাকলে তার একটা অন্যরকম আওয়াজ পায়। তাহলে এর টানের উপর, অর্থাৎ টান মানে কি? একটা দড়িকে টানা হচ্ছে, মানে কি একটা বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এটা নির্ভর করছে একটা টানের উপর। সেটা ধরো টি লিখছি, এফ, এটা টু দি পাওয়ার ধরে নিলাম এক্স, মানে টি টু দি পাওয়ার এক্স। আর কিসের উপর নির্ভর করছে? এর একক দৈর্ঘ্যের ভরের উপর। একক দৈর্ঘ্যের ভর মানে কি? সেটাকে আমরা ধরি এখানে মিউ। মিউটা কি? না, একক দৈর্ঘ্যের ভর, তাহলে এমনি যে ভরটা পাচ্ছি সেটা বাই এল। এটা যদি মাত্রা বসাই একবার, তাহলে মিউ টু দি পাওয়ার আমরা ধরে নিচ্ছি ওয়াই। এবার এখান থেকে কি এটা আমরা সমানুপাতিক তুললে কি বলবো? যে ভি সমান কে
টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই। এবার মাত্রা বিশ্লেষণ করব। তাহলে ভি মানে কি দ্রুতি আমরা জানি কত না এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান কে এর মান তো ওয়ান বসাবো কনস্ট্যান্ট, তারপর টি মানে কি টিটা হচ্ছে এখানে বল, তাহলে বল মানে বলের মাত্রা কত এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সেটার উপর কি পেলাম এক্স। তারপর কত আছে মিউ, মিউটা মানে কি না ভর বাই তার দৈর্ঘ্য, তার মানে এম বাই এল মানে এম এল ইনভার্স, সেটা টু দি পাওয়ার কত ছিল ওয়াই। তাহলে এটা সমান করলে আমরা কি পাবো, ধরো এখানে তার মানে এম নেই, এম জিরো এল ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান কি পাচ্ছি আমরা এম, এম টু দি পাওয়ার কত আছে এক্স, এখানে কত পাচ্ছি একটা এম আছে ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এম এর পর আছে এল, এল টু দি পাওয়ার এখানে কত পাচ্ছি এক্স, এখানে কত পাচ্ছি এল টু দি পাওয়ার মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই। তারপর আছে টি, এখানে টি টু দি পাওয়ার কত পাচ্ছি মাইনাস টু এক্স, এখানে কোনো টি নেই। এবার লেফট সাইড রাইট সাইড কম্পেয়ার করব। তাহলে দেখো এখানে কি আছে দুটো টার্ম, এটা দুটো টার্ম, এটা একটা আছে, তাহলে ফার্স্ট এটাকে করব। তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস টু এক্স সমান মাইনাস ওয়ান, মাইনাস টু এক্স সমান মাইনাস ওয়ান, তাহলে অর এক্স সমান কত পাচ্ছি, এক্স সমান পাচ্ছি আমরা হাফ। তারপর কত আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা কি যেভাবে একটাকে নিয়ে করতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই আর এটা নিয়ে করছি, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে এম এর মাথায় কত জিরো সমান জিরো, তাহলে এখান থেকে ওয়াই এর মানটা পেয়ে যাবো, ওয়াই সমান তাহলে কত পাচ্ছি মাইনাস এক্স, মাইনাস এক্স সমান কত এক্স এর মান হাফ ছিল সমান মাইনাস হাফ, তাহলে আমরা এক্স এর মান হাফ পেলাম, ওয়াই এর মান মাইনাস হাফ পেলাম। তাহলে দ্রুতি কি করে ভিটা নির্ভর করছে আমরা পেয়ে যাবো, এখানে মানগুলো জাস্ট পুট করব। তাহলে ভি সমান কে টি টু দি পাওয়ার কত এক্স, এক্স এর মান কত হাফ, ইন্টু মিউ টু দি পাওয়ার কত আছে ওয়াই, ওয়াই এর মান কত পেয়েছি আমরা মাইনাস হাফ, মিউ টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ভি সমান কে রুট ওভার টি বাই মিউ। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ভিটা রুট টি এর সঙ্গে সমানুপাতিক, আর হচ্ছে ভিটা ওয়ান বাই রুট ওভার মিউর সঙ্গে সমানুপাতিক। এইবার আমরা একটা টান টান তারের কম্পাঙ্ক নির্ণয় করব। কম্পাঙ্ক অর্থাৎ এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা কিসের কিসের উপর নির্ণয় করবে না কম্পাঙ্ক এন, এনটা নির্ণয় করবে আগে দেখো কিসের কিসের উপর ছিল, দ্রুতিটা ছিল টি এর উপর অর্থাৎ বলের উপর এবং মিউর উপর একক দৈর্ঘ্যের ভরের উপর, এখানে কি টি এর উপরও থাকবে মিউর উপর নির্ভর করবে, কিন্তু তার সঙ্গে এর যে লেন্থটা ছিল এর লেন্থের উপরও নির্ভর করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এল টু দি পাওয়ার জেড, তাহলে এখানে এটা কি পাচ্ছি আমরা, সেটা ভি ছিল, এখানে কি লিখছি এন সমান কে টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড। এবার এটাকে অ্যানালিসিস করব, দিয়ে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে এন আছে, এন মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে 1/t, তার মানে টি ইনভার্স সমান কে এর মান কনস্ট্যান্ট 1 লিখলাম, টি টু দি পাওয়ার একই রকম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, মিউ মানে এম এল ইনভার্স এম এল ইনভার্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু এল মানে এলই হয় এল টু দি পাওয়ার জেড। তাহলে এটা কত লিখতে পারি এম জিরো এল জিরো টি ইনভার্স সমান এম টু দি পাওয়ার এক্স, এখানে একটা এম আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই ছিল ইন্টু এম এর পর এল, এল এ কি আছে এল টু দি পাওয়ার এক্স আছে
এখানে কি আছে মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই ইন্টু না আরেকটা আছে প্লাস জেড, তারপর কি আছে না টি, টি এ কত আছে এখানে মাইনাস 2x, এখানে টি টি নেই। এবার এই সাইড কম্পেয়ার করব, দেখো এখানে একটা খালি জাস্ট x আছে, তাহলে ফার্স্ট এটার সাথে এটার কম্পেয়ার করলাম, তাহলে এখানে কত দেখতে পাচ্ছি আমরা মাইনাস 2x সমান মাইনাস 1, তাহলে x সমান কত পাচ্ছি, x সমান হাফ। তারপর দেখো এখানে তিনটে রাশি আছে, এখানে দুটো আছে, তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করব এটা, তাহলে m টু দি পাওয়ার x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই এখানে কত আছে m এর মাথায় 0 সমান 0, এখান থেকে ওয়াইটা পেয়ে যাবো, তাহলে y সমান মাইনাস x সমান মাইনাস হাফ। তারপর আমরা এই সমীকরণটা বের আছে, তাহলে এখানে কি লিখছি যে x মাইনাস ওয়াই প্লাস জেড সমান এল এর মাথায় এখানে কত আছে 0, আমরা কি নির্ণয় করব, দেখো x পেয়ে গেছি y পেয়ে গেছি, নির্ণয় করব z, তাহলে z সমান কত পাচ্ছি না মাইনাস এক্স প্লাস ওয়াই সমান মাইনাস এক্স মানে কত মাইনাস হাফ প্লাস ওয়াই, ওয়াই এর মান কত আছে মাইনাস হাফ, তাহলে প্লাস মাইনাস হাফ মানে মাইনাস হাফ সমান আমরা পাচ্ছি মাইনাস 1। এবার এখানে মানগুলো পুট করব, মানগুলো পুট করলে আমরা কত পাবো না n সমান k t টু দি পাওয়ার x, x এর মান কত হাফ, তাহলে k t টু দি পাওয়ার হাফ, তারপর আছে মিউ টু দি পাওয়ার y, y এর মান কত মাইনাস হাফ, তাহলে মিউ টু দি পাওয়ার মাইনাস হাফ, তারপর কি আছে l টু দি পাওয়ার z, z এর মান পেয়েছি মাইনাস 1, তাহলে l টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কত পাচ্ছি n সমান মাইনাস ইনভার্স মানে কত নিচে যায়, তাহলে k বাই l রুট ওভার t বাই মিউ, এখান থেকে আমরা কিভাবে কম্পাঙ্ক এটা টানটান তারে সমীকরণ হয় সেটা আমরা নির্ণয় করলাম। তারপর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি কম্পাঙ্কটা নির্ভর করে যে l এর সঙ্গে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তার মানে l সমানুপাতিক 1 বাই n সমানুপাতিক 1 বাই l, n সমানুপাতিক রুট t, n সমানুপাতিক 1 বাই রুট মিউ। এইবার আমরা নির্ণয় করব সীমান্ত বেগ অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি। ধরো এটা একটা পাত্র, এতে গ্লিসারিন বা এই জাতীয় কোনো পদার্থ মানে গ্লিসারিন বা গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক জাতীয় কোনো একটা পদার্থ রাখা আছে। এখানে কি হয়, এখানে ধরো কি করলাম একটা লোহার গোলককে এর মধ্যে ফেললাম, তাহলে লোহার গোলকটাকে যখন ফেলছি লোহার গোলকটা কি একটা ত্বরণ নিয়ে এর মধ্যে যাচ্ছে, ধরো এখানে লোহার গোলকটা আসলো, তারপর কি হয়ে যাবে এর হঠাৎ করে যে ত্বরণ নিয়ে যাচ্ছিল সেই ত্বরণটা থাকবে না, স্থির একটা নির্দিষ্ট বেগে পৌঁছে যাবে, সেই স্থির নির্দিষ্ট বেগে চলবে। তার মানে এখানে ধরো স্পিয়ারটা আসছিল সোজা এদিকে যাচ্ছে ধরো, তারপর এখানে একটা বেগে আসলো, এখানে অব্দি দেখো একটা ত্বরণ অব্দি আসছিল, তৎক্ষণাৎ কি হলো এর ত্বরণ আর ত্বরণে যাবে না, একটা নির্দিষ্ট স্থির বেগে পৌঁছে যাবে। এই স্থির বেগটাকে বলা হচ্ছে কিনা টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ ভি। এবার আমরা দেখব যখন এই লোহার গোলকটাকে আমরা এর মধ্যে ফেলছিলাম, তাহলে লোহার গোলকটা এই একটা গ্লিসারিন এর একটা সান্দ্রতাঙ্ক এটা ছিল, হ্যাঁ বিভিন্ন কারণের জন্য কি হবে একটা বাধা পাবে নিচের দিকে, সেই জন্য তো ত্বরণ নিয়ে যেতে পারবে না, তাহলে এই বাধা যে বলটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে এফ। এই এফটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের বের করতে হবে, তার সমীকরণটা বের করতে হবে। তাহলে এফটা নির্ভর করছে কিসের উপর আমরা দেখতে পাচ্ছি এই গোলকটা কি, গোলকটা কত বড়, গোলকটা যদি বেশি বড় হয় তাহলে তার মধ্যে কি বলটা বেশি পড়বে, বাধা বলটা বেশি পাবে, গোলকটা ছোট হলে তার অর্থাৎ তার রেডিয়াস কম হলে সেটা কম বাধা পাবে, তার মানে একটা রেডিয়াস অর্থাৎ আর এর উপর নির্ভর করছে, আর কিসের উপর নির্ভর করছে দেখতে পাচ্ছি এটা আর ভি,
মাধ্যমিক সান্দ্রতাঙ্ক ইটার উপর নির্ভর করছে আর নির্ভর করছে ভি এর উপর, যে সীমান্ত বেগটা আছে। তাহলে এটা আর টু দি পাওয়ার লিখছি এক্স, ইটা টু দি পাওয়ার ওয়াই লিখছি, ভি টু দি পাওয়ার জেড লিখলাম। এরপর ডাইমেনশনাল অ্যানালিসিস করব। তাহলে এখানে কত পাচ্ছি, এফ এর জায়গায় কি লিখবো, এম এল টি টু দি পাওয়ার -2। আর তার আগে এটা করে নেব কি না, যে এফ সমান কে আর টু দি পাওয়ার এক্স, ইটা টু দি পাওয়ার ওয়াই, ভি টু দি পাওয়ার জেড। তাহলে এখানে কি লিখবো, সমান কে মানে 1 ইন্টু আর টু দি পাওয়ার এক্স, আর মানে কি, আর মানে রেডিয়াস মানে একটা লেন্থ হয়ে যাচ্ছে, তাহলে এল টু দি পাওয়ার এক্স ইন্টু ইটা টু দি পাওয়ার ওয়াই, এটা মানে কত, এম এল ইনভার্স টি ইনভার্স। কিভাবে এটার মাত্রা নির্ণয় করতে হয় তোমরা এর আগের ভিডিওতে আমার করা আছে, দেখে নিও। তারপর এটা কত হলো, টু দি পাওয়ার ওয়াই ইন্টু ভি, ভি মানে কি, যেই বেগ নিয়ে চলছে সীমান্ত বেগটা, তাহলে এল বাই টি মানে এল টি ইনভার্স সেটা টু দি পাওয়ার জেড। এবারে তো ইজিলি আমরা করতে পারবো। তাহলে এখানে কত পাচ্ছি, এম 1 এল 1 টি -2 সমান এম, এর মধ্যে এখানে কত আছে ওয়াই, আর কোনো এম টার্ম নেই, ইন্টু এল, এল এর মধ্যে কত আছে এখানে এক্স, এখানে কত আছে মাইনাস ওয়াই, এখানে কত আছে প্লাস জেড, টি, এখানে টি নেই, এখানে টি আছে, তাহলে টি মাইনাস ওয়াই, এখানে একটা মাইনাস আছে মাইনাস জেড। এবার কম্পেয়ার করব, এটাতে কই সিঙ্গেল আছে, এটার সাথে এটা করলাম, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি, ওয়াই সমান পাচ্ছি 1। এরপর এটার সাথে করব টি এর সাথে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড সমান -2, মাইনাস ওয়াই মাইনাস জেড সমান -2। তাহলে এখান থেকে কত পাবো, জেড সমান 2 মাইনাস ওয়াই সমান 2 মাইনাস ওয়াই 1 কত 1 সমান 1। তাহলে আমরা ওয়াই এর মান পেয়েছি আর জেড এর মানও পেয়েছি। এবার এখান থেকে এটা এক্স পেয়ে যাব, তাহলে এক্স করতে গেলে কি লিখবো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত, এল এর মান 1 আছে সমান 1, তাহলে বা এক্স সমান 1 প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত পাচ্ছি 1 প্লাস ওয়াই, ওয়াই এর মান কত 1 প্লাস 1 মাইনাস জেড, জেড এর মান কত 1 মাইনাস 1 সমান পেলাম আমরা 1। তার মানে এখানে দেখো আমরা এক্স এর মানও পাচ্ছি 1, ওয়াই এর মানও 1, জেড এর মানও 1। তাহলে কি লিখবো, এফ সমান কে আর টু দি পাওয়ার 1 মানে আর ই লিখলাম, কে আর ইটা টু দি পাওয়ার 1 মানে ইটা, ভি টু দি পাওয়ার 1 মানে ভি, কে আর ইটা ভি। এটা তোমাদের যখন মাত্রা বিশ্লেষণ করেছিলাম দেখবে লিখেছিলাম যে স্টোকস ল এর ফর্মুলাটা কি লিখেছিলাম, যে এফ সমান 6 পাই ইটা আর ভি, অর্থাৎ কে এর মানটা হচ্ছে 6 পাই। এটা মাত্রা বিশ্লেষণ সাহায্যে নির্ণয় করা যায় না 6 পাই এর মানটা। তার মানে এফটা কিসের উপর নির্ভর করছে, যে সান্দ্রতাজনিক ঊর্ধ্বমুখী বলটা এফ নির্ভর করছে না স্ফিয়ার আর রেডিয়াসের উপর, এটা নির্ভর করছে এটার উপর এবং নির্ভর করছে ভি এর উপর। মাত্রা বিশ্লেষণ করে কি করা যায় সেটা তো আমরা পড়লাম। এবার আমরা পড়বো মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা, অর্থাৎ কোন কোন জিনিসগুলো মাত্রা বিশ্লেষণের সাহায্যে করা যায় না। যেটা আমরা আগেই দেখছিলাম যে সিম্পল পেন্ডুলাম বা প্রত্যেক ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট কে পাচ্ছিলাম, ওইটা আমরা এর সাহায্যে নির্ণয় করতে পারি না। ধরো সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, 1 নম্বর বলছি যে টি সমান যে টাইম পিরিয়ডটা পর্যায়কালটা সমান আমরা কি পাই, কে √L বাই জি। এই কে এর মানটা অ্যাকচুয়ালি কত হয়, 2 পাই √L বাই জি। এই 2 পাই এর মানটা আমরা কিন্তু বের করতে পারবো না, তাহলে এটা একটা অসম্পূর্ণতা। 2 নম্বরে আমরা কি বলতে পারি, ধরো কোন একটা সমীকরণ
সেই সমীকরণে যে ধ্রুবক, এখানে কি ধ্রুবকটা কে আছে, কে এর কি কোনো মাত্রা আছে, মাত্রা নেই, কিন্তু সেই সমীকরণে যদি ধ্রুবকটা মাত্রা যুক্ত হয় তাহলে আমরা সেই রকম সমীকরণ নির্ণয় করতে পারবো না। যেমন ধরো নিউটনের যখন আমরা মহাকর্ষ সূত্র বলছি, আমরা কি জানি যে ধরো এখানে দুটো ভর আছে, সেটা কিসের উপর নির্ভর করে, তাহলে m1 ছিল m2 ছিল, এদের মধ্যে দূরত্ব r থাকলে আমরা কি জানি যে f সমান m1, f সমানুপাতিক m1 m2 বাই r স্কয়ার। সমানুপাতিক তুলতে গেলে কি হয়, মহাকর্ষের ক্ষেত্রে একটা মহাকর্ষ ধ্রুবক যেটা গুণ করতে হয় g ইন্টু m1 m2 বাই r স্কয়ার। এখানে g এর কিন্তু মাত্রা আছে, তাহলে gটা কিন্তু ধ্রুবক কিন্তু মাত্রা যুক্ত ধ্রুবক। তাহলে এইরকম সমীকরণ কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিভাবে সমীকরণটা হচ্ছে আমরা করতে পারবো না। তারপর ধরো 3 নম্বর কি বলছি, কোন একটা ধরো সমীকরণে যেই টার্মগুলো আছে তাদের মধ্যে একটা মাত্রাহীন রাশি আছে, তাহলে সেই মাত্রাহীন রাশিটা মাত্রা যুক্ত রাশিগুলোর সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা বলতে পারবো না। এখানে দেখুন আমরা তো বলতে পারছি টি এর সঙ্গে জি কিভাবে নির্ভর করছে না 1/√g হচ্ছে, কিন্তু সেই সম্পর্কে আমরা কি যে মাত্রাহীন রাশিটা মাত্রা যুক্ত রাশিগুলোর সাথে কিভাবে সম্পর্ক আমরা বলতে পারবো না। ধরো এখানে একটা বাক্স আছে, এক ব্যক্তি কি করছে না বাক্সটা টানছে, এক ব্যক্তি বাক্সটাকে টানছে, এটা বল দিয়ে টানছে, এই বলটা কত এফ। তাহলে ব্যক্তি যখন বাক্সটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলটা তাহলে কোন দিকে সরবে, বলটা কি এদিকে সরে যাবে না, বলটা এই সরলরেখা বরাবরই সরবে, বলটা সরবে কিন্তু এই দিকে বলে সরণ হবে। তারপরে এফ দ্বারা টানছে, এদিকে বলে সরণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি এখানে একটা টার্ম আনতে হয় থিটা, আর এটা কি হয় তাহলে এফ কস থিটা। তারপরে অ্যাকচুয়ালি বাক্সটা যেই বল দ্বারা সরছে, মানে বাক্সটা সরণ যেই দিকে হচ্ছে সেটা সেই বলটা কত এফ কস থিটা। বাক্সটা এখানে ছিল, এখান থেকে সরণ ধরে হলো সরণটা এস। তাহলে আমরা যে কার্য পাবো, কার্য সমান কি আমরা জানি ডাব্লু সমান বল ইন্টু সরণ, বলটা কত এফ কস থিটা ইন্টু সরণটা আছে এস, তার মানে আমরা পাচ্ছি ডাব্লু সমান এফ এস কস থিটা। এবার দেখো এখানে থিটাটা কি, থিটাটা আমরা জানি যে মাত্রাহীন একটা রাশি, তাহলে মাত্রাহীন ভৌত রাশি, তাহলে এখানে থিটাটা কিভাবে এফ এর সাথে এস এর সাথে বা ডাব্লুর সাথে সম্পর্ক যুক্ত সেটা আমরা নির্ণয় করতে পারবো না, অর্থাৎ এই ধরনের সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো না। মোটামুটি এই তিনটা অসম্পূর্ণতা তোমাদের জানলে চলবে। ধরো তোমাদের একটা প্রবলেম দিল যে ভর, দৈর্ঘ্য এবং সময় এদের মাত্রাগুলো কি এমএলটি, এগুলো আমাদের কি প্রাথমিক একক তাদের মাত্রা। এর পরিবর্তে যদি তোমাকে বলা হয় যে ঘনত্ব অর্থাৎ ডেনসিটি টি, বেগ ভি এবং কার্য ডাব্লু, এই টার্ম দ্বারা অর্থাৎ এটাকে ধরো এটা প্রাথমিক একক, এটাকে প্রাথমিক একক না বলে আমরা যদি এটাকে প্রাথমিক একক বলি, সেই হিসাবে আমরা যদি নিউটনের মহাকর্ষ সূত্রটা কি জি, যে ধ্রুবকটা কনস্ট্যান্টটা ছিল মহাকর্ষ সূত্রে, তার যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই তাহলে কি পাবো, ডি ভি এবং ডাব্লু টার্মে অর্থাৎ ঘনত্ব, বেগ এবং কার্যের টার্মে আমার জি এর মাত্রা বের করতে হবে, এর পরিবর্তে এটা করতে হবে। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র কি জানি যে এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি এর মানটা কত পাচ্ছি, জি সমান পাচ্ছি এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে ডাইমেনশন অফ জি সমান কত পাচ্ছি, ডাইমেনশন অফ এফ ইন্টু ডাইমেনশন অফ আর স্কোয়ার ডিভাইডেড বাই ডাইমেনশন অফ দুটো ভরের গুণফল মানে এম স্কোয়ার, সমান আমরা কি পাচ্ছি ডাইমেনশন অফ এফ মানে কত এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডাইমেনশন অফ আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই ডাইমেনশন অফ এম স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল এম স্কোয়ার, সমান আমরা কি কত পাচ্ছি এম
নিচে ছিল উপরে পেলে কত হবে -2, এখানে +1 আছে, তাহলে m ইনভার্স l স্কয়ার আর 1 ছিল l কিউব t টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে আমরা পেলাম ডাইমেনশন অফ g। এটা তো আমরা m l t এই তিনটে প্রাথমিক এককের টার্মে মাত্রাটা পেলাম, কিন্তু আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে dv w টার্মে। তাহলে কিভাবে করব? তাহলে আমরা লিখব যে কি না m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2 এটা সমান কি হচ্ছে না, এটা k ইনটু d টু দি পাওয়ার x v টু দি পাওয়ার y ইনটু w টু দি পাওয়ার z। এবার এটা বসাবো, k এর মান তো 1 বসাবো কনস্ট্যান্ট, d মানে কি, d মানে হচ্ছে ডেনসিটি। আমরা কি জানি ভর সমান আয়তন ইনটু ঘনত্ব d। তাহলে d সমান কত, d সমান ভর বাই আয়তন। তাহলে m বাই v, v মানে কত ছিল l কিউব, মানে m বাই l কিউব। তো এটা আমরা বসাচ্ছি m বাই l কিউব মানে l টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার x ইনটু, তারপর কি ছিল বেগ, বেগটা কত lt ইনভার্স, সেটা টু দি পাওয়ার কি ছিল y। তারপর কি ছিল w, wটা কত কার্য বল ইনটু সরণ, মানে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 সেটা ইনটু z। এবার কম্পেয়ার করব, তার আগে m গুলো কাছাকাছি করে নি। তাহলে m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2, তাহলে m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2 সমান কত পাচ্ছি না m টু দি পাওয়ার কত আছে x, তারপর m এখানে টাইম আছে প্লাস z ইনটু l টু দি পাওয়ার এখানে কত আছে -3x, তারপর এখানে কি আছে l টু দি পাওয়ার y প্লাস y, এখানে l স্কয়ার কত আছে 2z, তারপর আছে কত না t, এটা একসাথে মিশে যাচ্ছে, এটা দেখাচ্ছে। তারপর কত আছে t, এখানে কোন t টার্ম নেই, এখানে একটা আছে, তাহলে t টু দি পাওয়ার -y আর এখানে আছে t টু দি পাওয়ার -2z। এবার দেখো এই দুটোকে আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে এখানেও কত দেখতে পাচ্ছি আমরা, দুটো টার্ম আছে, এখানেও দুটো টার্ম আছে। তাহলে যেহেতু একটাকে আমরা কম্পেয়ার করতে পারি, ফার্স্ট যদি ধরো এটাকে করছি, তাহলে কত পাচ্ছি x প্লাস জেড সমান কি পাচ্ছি -1, তাহলে x প্লাস জেড সমান -1। এখানে কি পাচ্ছি আমরা -y -2z সমান -2, তাহলে -y -2z সমান পাচ্ছি -2। একে মাইনাস দিয়ে গুণ করলে কত পাবো y প্লাস 2z সমান 2, তাহলে y প্লাস 2z সমান 2। দেখো এই সমীকরণটা একটা y প্লাস 2z আছে, হ্যাঁ, তাহলে এই টার্মটা আমাদের কাজে লাগছে y প্লাস 2z টা 2 বসাবো। তাহলে এই সমীকরণটার সঙ্গে এবার এটা কম্পেয়ার করছি, তাহলে -3x প্লাস y প্লাস 2z সমান এর মধ্যে কত ছিল 3, তাহলে ইমপ্লাইজ -3x প্লাস y প্লাস 2z এই জায়গায় কত বসাচ্ছি 2 সমান 3। এখান থেকে কত পাচ্ছি যে -3x সমান 3 - 2 মানে 1। এখান থেকে x সমান কত পাচ্ছি, x সমান -1/3, এখানে একটা মান হলো। এরপর x প্লাস z আছে সমান -1, এখানে x এর মান বসিয়ে দিলেই z এর মান পেয়ে যাব। তাহলে x প্লাস z সমান -1, এখানে কত পাবো z সমান -1 মাইনাস z সমান -1 মাইনাস সে মাইনাসে প্লাস হয়ে গেল 1/3 সমান -3 প্লাস 1 ডিভাইডেড বাই
3 সমান মাইনাস 2/3। তাহলে আমরা z এর মান পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে y। এখানে কি ছিল তাহলে y plus 2z is equal to 2, y plus 2z is equal to 2। তাহলে y সমান 2 minus 2z সমান 2 minus 2 into z এর মান আমরা কত পেয়েছি মাইনাস 2/3, মাইনাস 2/3 সমান 2 মাইনাসে মাইনাসে গুণ হলে কত হয়ে গেল প্লাস হয়ে গেল 2 to 4/3 সমান 3 2 6 প্লাস 4/3 সমান 10/3। তাহলে এখান থেকে আমরা কি x y এবং z নির্ণয় করতে পারলাম। এবার জাস্ট এখানে এই ভ্যালুগুলো পুট করে দেব। তাহলে পুট করলে আমরা কি পাচ্ছি না g এর মাত্রা ইন টার্মস অফ dvw কত পাবো না ডাইমেনশন অফ g সমান পাচ্ছি d টু দি পাওয়ার কত ছিল x, এই যে টার্মটা d টু দি পাওয়ার কত ছিল একটা k ইনটু d টু দি পাওয়ার x, তার মানে লিখছি d টু দি পাওয়ার মাইনাস 1/3। তারপরে কি ছিল v টু দি পাওয়ার y, y এর মান কত y এর মানটা হচ্ছে 10/3, তাহলে v টু দি পাওয়ার 10/3। তারপরে কি আছে w টু দি পাওয়ার z, w টু দি পাওয়ার z এর মান কত z এর মান হচ্ছে মাইনাস 2/3, মাইনাস 2/3। যেহেতু আমরা ডাইমেনশন করছি তাহলে কে টার্মটা কনস্ট্যান্ট এখানে লিখবো না।